হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের শিলংয়ের তৃতীয় দিন, আর আমরা এই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এবং সেখানে কিছু ফলস আর কিছু গুহা এবং আরও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো এবং আপনাদের দেখাবো। আর সঙ্গে কত কি এন্ট্রি ফিজ নিচ্ছে আর যা যা করছে সব জিনিস আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। তো চলো গাইস, আজ আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমরা এই হোটেল থেকে বেরিয়েছি, গাড়িতে আছি। আমাদের গাইড মধুসূদন আর আছে আমাদের সানি ভাই, আমাদের গাইড করছে। সো বন্ধুরা, তৃতীয় দিনের জন্য আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন সকাল থেকে সেই অনবরত বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তবে এখন যাব মৌসুমি কেভের দিকে। তো এই চেরাপুঞ্জি, যেটাকে বলা হয় পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আর আপনারা যদি এই চেরাপুঞ্জির প্রাকৃতিক সৌন্দর্যকে প্রপার ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে বর্ষাকাল বাদে, অর্থাৎ বর্ষাকালের আগে অথবা পরে আসুন, অথবা সবথেকে বেশি ভালো হয় শীতকালে আসুন। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মৌসুমাই কেভ। এই যে এখান দিয়ে যেতে হবে, সামনে টিকিট কাউন্টার আছে। এখন বেশ অন্ধকার, বেশ মেঘ, সকাল 10টা বাজে, পুরো মেঘে ঢেকে আছে। ভিতরে ঢুকবো এক্ষুনি। বাইরে এদের পার্টি চলছে, নাচ গানা চলছে, পার্কিং এরিয়া এটা। ये सबके सब 450 है। अच्छा, আর অনেক কিছু আছে, রেনকোট। তো আমরা এখন মৌসুমাই কেভের ভিতরে ঢুকছি। এই যে এন্ট্রান্স, ওয়েলকাম টু মৌসুমাই কেভ। এখানে 30 টাকা করে অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফিস। এখানে গাইড আছে, গাইড ম্যাপ আছে। চলো, সো আমরা এবার মৌসুমাই কেভের ভিতরে ঢুকতে চলেছি। যা সামান্য কয়েকটা সিঁড়ি চড়তে হবে। এই হলো গুহার মুখ, আর আমরা এগিয়ে যাচ্ছি। এখানে উপরে উপরে লাইটও লাগিয়ে দিয়েছে। চলো আরামসে এগিয়ে যাও। মৌসুমাই কেভ মেঘালয়ের সবথেকে জনপ্রিয় গুহাগুলোর মধ্যে একটি অন্যতম হলো এই মৌসুমাই কেভ। শিলং থেকে প্রায় 57 কিলোমিটার দূরে চেরাপুঞ্জির কাছেই অবস্থিত এই গুহা। গুহাটির দৈর্ঘ্য হলো প্রায় 150 মিটার। মৌসুমাই গুহার ইতিহাস সত্যিই রোমাঞ্চকর। লক্ষ লক্ষ বছর আগে প্রাকৃতিকভাবে গঠিত হয়েছিল এই গুহা। চুনাপাথরের স্তর ধীরে ধীরে ক্ষয় হয়ে অদ্ভুত সুন্দর আকার নিয়েছিল। ভেতরে প্রবেশ করলে দেখা যায় স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটের অসাধারণ ভাস্কর্য। মনে হবে প্রকৃতি নিজেই যেন শিল্পী হয়ে এখানে ভাস্কর্য তৈরি করেছে। গুহার ভেতরটা একেবারেই অন্ধকার, তাই আলো দিয়ে দেখতে হয়। অতীতে এই গুহাকে অনেকেই রহস্য আর ভয়ের জায়গা ভাবত, তবে এখন এটি পর্যটকদের জন্য নিরাপদ করে সাজানো হয়েছে। জায়গায় জায়গায় লাইট লাগানো হয়েছে, আর কিছু কিছু জায়গায় সূর্যালোক দেখা যাচ্ছে। বর্তমানে মৌসুমাই কেভ হলো মেঘালয়ের অন্যতম প্রধান আকর্ষণ। হাজার হাজার পর্যটক প্রতি বছর এখানে আসেন। এখানে ঢুকলেই ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে পরিবেশ, চারপাশে জলের ফোঁটা পড়ছে, আর সংকীর্ণ পথ ধরে যেতে হয়। আর কিছু জায়গা এতটাই সংকীর্ণ
যে আপনাদেরকে একদম নিচু হয়ে হাঁটু গেড়ে এগোতে হবে, যা ভ্রমণকে আরও অ্যাডভেঞ্চারাস করে তুলবে। তাহলে বন্ধুরা, এই কথাটা ভীষণই স্পষ্ট যে মাউসুমাই কেভ শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, বরং মেঘালয়ের ইতিহাস ও ভৌগোলিক বৈচিত্র্যের এক জীবন্ত দলিল। যদি কখনো চেরাপুঞ্জিতে আসেন, এই অভিজ্ঞতা অবশ্যই মিস করবেন না। তো মেঘালয়তে এসে এই মৌসুমি কেপটা সব থেকে অ্যাডভেঞ্চারাস জিনিস লাগলো। আর একটা আছে ডাউকি লেক, দেখা যাক সামনে আরও কী কী রয়েছে আমাদের দেখার মতো। চিকেন মোমো in front of Mausami Cave, the chicken momo. আচ্ছা, হাউ মাচ? 80 rupees. 80 রুপিস, 6 পিস। আচ্ছা, এখানে আমরা 7 সিস্টার দেখতে চলে তো এলাম, কিন্তু চারিদিকে তো মেঘ, কিছু দেখা যাচ্ছে না। এই যে এর ওপারেই আছে 7 সিস্টার, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আরও ওয়েট করব, আশপাশ থেকে একটু ব্রেকফাস্ট করব। সো গাইজ, এটাই হলো নৌসঙ্গী থিয়াং ভিউ পয়েন্ট বা নৌসঙ্গী থিয়াং ফলস, যেটার আরেক নাম 7 সিস্টার ওয়াটারফল। দেখতেই পাচ্ছেন, কিন্তু আসল দৃশ্যটাই তো দেখা যাচ্ছে না। এখানে চারিদিকে পুরো মেঘ আর মেঘ সকাল থেকে। তো আমরা একটু আশাহত হলাম, প্রায় 40 মিনিট ওয়েট করলাম। এবার বেশি ওয়েট করলে আবার পরের জায়গাগুলো দেখাতে পারবো না, তো এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো সাজেশন একটাই থাকবে যে আপনারা যদি আসেন তাহলে বর্ষাকালের একটু আগে আসবেন অথবা শীতকালে আসবেন। আর যদি শীতকালে আসেন তাহলে কিছুটা এরকম দৃশ্য পেতে পারেন দেখতে। এই যে পাহাড়ের ঢাল বেয়ে টোটাল 7খানা ধারা নেমে আসবে, যদিও শীতকালে জল থাকে না বলে এরকম দেখায়, তাই জন্য বললাম বর্ষাকালে শুরুতে আসতে পারেন। ভিউজ ক্লিয়ার থাকলে অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। মাঝখানে আমরা একটু হল্ট নিয়ে শেফায়া রেস্টুরেন্ট এসেছি। এই যে এখানে আমরা আমাদের ব্রাঞ্চ করব, ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে। দেখা যাক খাবারের টেস্ট কেমন থাকে, কেমন দাম থাকে খাবার। কিন্তু दही, खीर चटनी, राजमा, चोखा, दाल, मटर पनीर एंड चिकन करी। আর রাইসের কোয়ান্টিটি একটু কম মনে হচ্ছে। देखा चले राइस देवे। আচ্ছা ঠিক আছে। আর এটা হলো ফিশ থালি, ফিশটাই খালি চেঞ্জ হয়েছে, বাকি সব কিছু সেম থাকবে। পাপড়ও চলে আসছে। সো আজকে আমরা আমাদের ব্রাঞ্চ কমপ্লিট করে ফাইনালি এগিয়ে চলেছি নৌকালিকাই ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো যাওয়ার রাস্তায় দেখতেই পাচ্ছেন বেশ অসাধারণ, চারিদিকে পুরো বিস্তীর্ণ তৃণভূমি, ঠিক যেন সুইজারল্যান্ডের মতো। অসাধারণ দেখতেই পাচ্ছেন, হালকা মেঘও করেছে। তো যখন গাড়ি করে যাবেন তখন জানলাতে হালকা মুখটা বাড়ালে বুঝতে পারবেন বেশ একটা সুন্দর অনুভূতি, সুন্দর হাওয়া দিচ্ছে। আর অনবরত বৃষ্টি হয়ে চলেছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল, যদিও এখন একটু স্টপ হয়েছে। তো একটা মিষ্টি মাটির গন্ধ পাওয়া যাচ্ছে। ফাইনালি আমরা এসে গেছি নৌকালিকাই ওয়াটারফলসের সামনে। এখানে পার হেড 50 টাকা করে টিকিট নিল। তো আশপাশে একটু মেঘ আছে, তবে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে।
তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে নৌকালিকাই ওয়াটারফলস, বেশ অসাধারণ দৃশ্য দেখাচ্ছে। আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে। নৌকালিকাই ফলস, চারপাশে সবুজ পাহাড়, মেঘের খেলা আর প্রকৃতির রং ভরা এই জায়গাটা একেবারেই স্বর্গের মতো। দূর থেকে চোখে পড়ছে বিশাল ঝর্ণাটা, প্রায় 1100 ফুট উঁচু থেকে সোজা নিচে পড়ছে জল। এটি ভারত তথা এশিয়ার তৃতীয় উচ্চতম জলপ্রপাত। নৌকালিকাই শব্দের অর্থ হল কালিকাইয়ের ঝাঁপ। এই নৌকালিকাই শব্দের পেছনে একটা দুঃখের রহস্য লুকিয়ে আছে, যেখানে এক মা কালিকাই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছিল, আর সেই স্মৃতি থেকেই এই ঝর্ণার নাম হয়েছে নৌকালিকাই। আপনারা গুগল করলে এর থেকে ভালো ডিটেলসে পেয়ে যাবেন ঘটনাটা ঠিক কী হয়েছিল। তো এখানকার আবহাওয়া এমনই যে কখনো সূর্যের আলো ঝলমল করছে, আবার কখনো ঘন মেঘে ঝর্ণাটাকে ঢেকে ফেলেছে। বর্ষাকালে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়, আর শীতকালে এখানকার নীল জল যেন রূপকথার কোনো দৃশ্য। ক্যামেরায় ধারণ করার মতো প্রত্যেকটা মুহূর্তই অসাধারণ। ঝর্ণার গর্জন, পাহাড়ি হাওয়ার ছোঁয়া আর চারপাশের শান্ত পরিবেশ। প্রকৃতি প্রেমীদের কাছে নৌকালিকাই ঝর্ণা একটা অনন্য অভিজ্ঞতা। তো আমরা এখন ডেন্টালেন ফলসের সামনে এসে গেছি। ওই যে ডেন্টালেন ফলস ওই দিকটা, তবে এখানে একটু ঘিরে রেখেছে, কারণ এখানে ল্যান্ড ডিসপিউট জনিত কারণে অ্যালাউ করছে না যাওয়ার জন্য, না কোনো গাড়ি বা না কোনো মানুষ। সে কারণে আমরা এখানে যেতে পারলাম না। তবে আরেকটু এগিয়ে ওয়েশেরং বলে একটা ফলস আছে, সেটাও খুব সুন্দর। তো সেই জায়গাটায় ল্যান্ড ডিসপিউটটা সমস্যাটা কমে গেছে, অতটা নেই, সে কারণে ওখানে যাওয়া যেতে পারে। এখানে একজন আর্মি বসে আছে, আর্মির একজন অফিসার, তিনি আমাদের বললেন ওয়েশেরং জায়গাটায় যাওয়া যেতে পারে। তো চলো গাইস, ওখানেই তাহলে যাওয়া যাক। বাট ইন্টারনেটে এই সমস্যাগুলো সম্পর্কে প্রপার ইনফরমেশন থাকে না, যে কারণে আমাদের এতটা দূর আসতে হলো। যাই হোক, কোনো অসুবিধা নেই, রুল তো মানতেই হবে। আপাতত এখানকার স্বর্গীয় যে দৃশ্য দেখতেই পাচ্ছেন, অসাধারণ লাগছে এই ব্রিজটা, আর নিচে বিশাল বিশাল বড় বড় রক দেখতেই পাচ্ছেন, অসাধারণ। চারদিকে পুরো খোলা জায়গা, আর এখন মেঘটা সরে গেছে, চারপাশটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, বেশ অসাধারণ লাগছে। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বেশ অনেকটা অফবিট জায়গা, আর লোকজনও সেরকম দেখা যাচ্ছে না। তো ওই কারণেই যে এখানে ল্যান্ড ডিসপিউটের জন্য। যাই হোক, চলো যাওয়া যাক ওয়েশেরং-এর উদ্দেশ্যে। ডেন্টালেন ফলস, বাই বাই, দেখা হবে আবার কখনো এই প্রবলেমটা সলভ হলে। সো আমরা এখন ওয়েশেরং ফলসের কাছাকাছি চলে এসেছি। এখানে ওয়েশেরং ফলসের পার্কিং এরিয়া। আমরা এখানে মোটামুটি 350 স্টেপ আছে, ওয়েশেরং-এর রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি। আর ওই দেখা যাচ্ছে ডেন্টালেন ফলস, বেশ ভয়াবহ রূপ দেখাচ্ছে। চলো লেটস স্টার্ট। ট্রেকিং স্টার্ট হয়ে গেছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে নিচে নামতে। এখানে 100 টাকা করে টিকিট নিল, ভেবেছিলাম একটু কম হবে টিকিট প্রাইস। চলো ঠিক আছে, চলো চলো চলো। 100 টাকাটা দেখি, এখানে দৃশ্য দেখে টাকাটা যদি উসুল করা যেতে পারে।
অসাধারণ দেখাচ্ছে। এই যে পেছনে ওয়েস্টার্ন ফলস, দারুণ দারুণ দেখাচ্ছে। 100 টাকা করে উঁচু হয়ে গেল, তারপরে শুধু ঝর্ণা আর জলপ্রপাতের শব্দ বেশ জোরেই আসছে, আর আশেপাশে কিছু সাউন্ড পাওয়া যাচ্ছে না। ওয়েশেডং ফলস মেঘালয়ের লাটলুম কেনিয়ানের কাছাকাছি অবস্থিত একটা মনোমুগ্ধকর ঝর্ণা হলো এই ওয়েশেডং ফলস। পাহাড়ি পথ পেরিয়ে এলে চোখে পড়বে ধাপে ধাপে নেমে আসা একটা ঝর্ণা, যা দেখতে অনেকটা প্রাকৃতিক সিঁড়ির মতো। ঝর্ণার প্রত্যেকটা ধাপ দিয়ে গড়িয়ে আসা জল মিলেমিশে তৈরি করেছে একটা অপূর্ব দৃশ্য। গ্রীষ্মকালে এখানে অনেকে স্নান করতে আসে, আর শীতকালে শান্তভাবে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করা যায়। যদিও এই জলপ্রপাতটি একটু কম পরিচিত, কিন্তু অত্যন্ত সুন্দর এবং এটা বিশেষভাবে আকর্ষণীয় কারণ এটার স্ট্রাকচারটা। এখানে জল সোজা নেমে আসে না, এখানে ধাপে ধাপে টোটাল 3খানা সিঁড়ির মতো ধাপ সৃষ্টি করেছে প্রাকৃতিকভাবে, এবং সেখান থেকেই জল গড়িয়ে পড়ছে। একটা স্বর্গীয় দৃশ্য আপনারা অনুভব করতে পারবেন। আমরা ওয়েশেডং ফলসের নামার পথে মাঝামাঝি একটা ভিউ পয়েন্ট থেকে এই ভিডিওটা করছি, কিন্তু আপনারা যদি আর একটু কষ্ট করে নিচের দিকে নামেন তবে আপনাদেরকে একটা অসাধারণ ভিউ পয়েন্ট পেতে পারেন, প্লাস নিচে গিয়ে আপনারা স্নানও করতে পারেন। তো বেশ অসাধারণ দৃশ্য দেখাবে নিচ থেকে একদম। বলো, अच्छा लग रहा है, लेकिन नहीं आ पाए। ভালো লাগছে, রিভিউ দিতে পারলাম না। এখান থেকে টাইম মারতে ইচ্ছে করছে। এক্সপিরিয়েন্স বলো। দুর্ধর্ষ ট্র্যাক, অসাধারণ। আপনারা আসুন, একবার ট্রাই করুন। লাভ টু ট্রেক, আই লাভ টু ট্রেক। বলো বলো কি সো বন্ধুরা, আমাদের ঘোরা অলমোস্ট কমপ্লিট। যদিও মেঘালয়টা পুরো ঘুরতে গেলে আপনাদেরকে 1 মাস লেগে যাবে, কারণ এখানে অনেক অফবিট জায়গায় অনেক ট্রেকিং আছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ব্লগের চতুর্থ তথা অন্তিম দিন, আর এই 3টে দিন কীভাবে এই প্রকৃতির মাঝে কেটে গেল বোঝাই গেল না। সো আমাদের মেঘালয় ঘোরা কমপ্লিট, আর আমরা এই চতুর্থ দিনে রাত 10টার সময় ট্রেন ধরবো, কিন্তু তার আগে একবার গুয়াহাটি স্টেশনের আশেপাশে কামাখ্যা মন্দিরে চলে এসেছি। এখানে কামাখ্যা মন্দিরে ঢোকার আগে প্রস্তুতি চলছে, প্রসাদ কেনা চলছে। গুয়াহাটির এই কামাখ্যা মন্দির ভারত তথা পৃথিবী বিখ্যাত। নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটিকে ঘিরে রয়েছে ইতিহাস, আধ্যাত্মিকতা আর রহস্যের গল্প। দেখা যাচ্ছে মন্দিরের প্রাচীন স্থাপত্য, লালচে পাথরের দেওয়াল আর ভক্তদের ভিড়। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন দেবী কামাখ্যার আশীর্বাদ নিতে। কথিত আছে এটি শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম, আর দেবী শক্তির পূজার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে অম্বুবাচী মেলার সময় এই জায়গায় রং, ভক্তি আর উৎসবের আবহে ভরে ওঠে। চারপাশের দৃশ্য, পাহাড়ের সৌন্দর্য আর মন্দিরের পরিবেশ মিলিয়ে এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং উত্তর পূর্ব ভারতের সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। এখানে মন্দিরের বাইরের অংশটুকু ফটো বা ভিডিওগ্রাফি করতে দিলেও মন্দিরের ভিতরে একদমই বারণ আছে এই অংশটি, তো মোবাইল নিয়ে নিতে পারে, সে কারণে ভিডিওগ্রাফি বন্ধ করতে হলো। এখানে মানুষ পুজো দেওয়ার জন্য সেই ভোর 4টে-5টা থেকে লাইন দিয়ে আসে। তো আমাদের ভাগ্য ভালো যে একজন পুরোহিতকে পেয়ে গেছিলাম, তাই সামান্য দক্ষিণের বিনিময়ে সে করিয়ে দিয়েছিল। জায়গাটা বেশ দারুণ, পুরো মনটাকে শান্ত করে দেয়। डाउन दिख रहा, दूसरा रनिंग गाड़ी का लगा है वो भी डाउन।
চলো। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরকে, আত্মীয়দেরকে। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ব্লগে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। गया था शर्ट पहन के, वापस आया सैंडो में क्योंकि बॉस, दिस इज कॉल्ड बॉस। এই আবহাওয়াটা বেশি ভালো লাগছে, তোকে শরীরটা খারাপ লাগছে, এখন শরীরটা একটু বেস্ট লাগছে। এদিকে হ্যাঁ, এইটা এটা কেউ পারেনি, আমি এরকম হেলদি চেয়ারে ইজিলি বাদলের মতো উঠে উঠে লাফিয়ে লাফিয়ে এক করে 10 মিনিটের জায়গায় 2 মিনিটে বার করে বাড়ি বেরিয়ে গেল। গোয়াতেই থেকে অভ্যস্ত, গোয়াতেই থাকতাম। চাঁদের পাহাড় তো আমারই আবিষ্কার।